চিকিৎসা বিজ্ঞানে রসায়নের বহু ব্যবহার হয় বিভিন্ন রকমের ওষুধ তৈরি করার ক্ষেত্রে, বিশেষত যেমন অ্যানালজেসিক বা যা ব্যথা বেদনা উপশম করে, অ্যাসপিরিন, অ্যানালজিন, যেমন অ্যান্টিপাইরেটিক অর্থাৎ যা শরীরের তাপমাত্রা বৃদ্ধি হওয়াকে আটকায় এবং ফলত জ্বরের উপশমের জন্য ব্যবহার করা যায় যাকে, যেমন প্যারাসিটামল। অ্যান্টাই ইনফ্ল্যামেটরি মানে যা কোনো একটা জায়গায় ফুলে যাওয়া বা জ্বলন ধরা টিস্যুর মধ্যে তাকে আটকায়, যেমন আইবুপ্রোফেন, যেমন সেট্রিজিন ইত্যাদি। কাটাছেঁড়া জনিত বিভিন্ন জায়গায় যখন অ্যান্টিসেপটিক ব্যবহার করতে হয়, অর্থাৎ সংক্রামক জীবাণুকে ধ্বংস করার জন্য যে পদার্থ ব্যবহার করতে হয়, যেমন ডেটল বা স্যাভলন, তার মধ্যে যে কম্পোনেন্টটি থাকে যেটা অ্যান্টিবায়োটিক কাজটা করে তার নাম হলো ল্যানোলিন। এটিও একটি রাসায়নিক পদ্ধতিতে তৈরি করা একটি ড্রাগ। বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন, টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরামফেনিকল, এগুলো বিভিন্ন সময় ব্যবহার করা হয় কোনো ইনফেকশন হলে। যেমন একটা ঐতিহাসিক একটা গল্প আমরা জানি, সেটা হলো যে আলেকজান্ডার ফ্লেমিং এর পেনিসিলিন আবিষ্কার, এবং এই পেনিসিলিন আবিষ্কার করার পরবর্তীকালে সেই পেনিসিলিনের ব্যবহার হওয়া ক্রিমিয়ান ওয়ারের সময়, যখন যে গল্পটির সঙ্গে আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের গল্পটি খুব পরিষ্কারভাবে অ্যাসোসিয়েট করতে পারি। আরও অনেক রকমের অ্যান্টিবায়োটিক হয় এবং নিত্য নতুন ব্যাকটেরিয়া বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিকের সঙ্গে যুঝিয়ে উঠতে পারছে, এর বিরুদ্ধে নতুন নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করার প্রয়োজনীয়তা প্রত্যেক দিন থাকে। এছাড়া বিভিন্ন রকমের ট্র্যাঙ্কুইলাইজার দরকার পড়ে, যা সাইকিয়াট্রিস্টরা ব্যবহার করে মানসিক অবসাদ, উৎকণ্ঠা ও উত্তেজনাকে প্রশমন করার জন্য, যেমন বারবিটিউরিক অ্যাসিডের বিভিন্ন ডেরিভেটিভস, যেমন একটি ওষুধ আপনারা জানেন ভেরোনেল বা রেসারপাইন নামে। বিভিন্ন রকমের অ্যানেস্থেটিক বা চেতনানাশক, যেমন ক্লোরোফর্ম, কোকেন, নোভোকেন ইত্যাদি ইত্যাদি। পেনিসিলিন এবং সালফার ড্রাগ ব্যবহার করা হয় বিভিন্ন রকমের নিউমোনিয়া, আমাশা ইত্যাদি ট্রিটমেন্টে, যেমন মাইকোব্যাকটেরিয়াম এবং ডিপ্লোব্যাকটেরিয়াম নিউমোনিয়া। এদের যখন ইনফেকশন হয় তখন তাদেরকে ট্রিট করার জন্য বিভিন্ন রকমের সালফার ড্রাগ ব্যবহার করা হয়। সালফার ড্রাগগুলো আসলে কিছুই না, ব্যাকটেরিয়া ব্যবহার করে এরকম ন্যাচারাল প্রোডাক্ট, তার মেটাবলিজমের অংশ, সেই ন্যাচারাল প্রোডাক্টের মতনই দেখতে, অবিকল প্রায়, শুধু একটা কি দুটো অ্যাটমের পার্থক্য। সেই অ্যাটমের পার্থক্যটার ফলে যে সালফার ড্রাগটাকে ব্যাকটেরিয়াটি আহরণ করছে তার ন্যাচারাল মেটাবোলাইট হিসেবে ভেবে, সেটাই গিয়ে তার একটি গুরুত্বপূর্ণ মেটাবলিক স্টেপে আটকে দিচ্ছে এবং তার বৃদ্ধি হতে দিচ্ছে না। ক্যান্সার এর ট্রিটমেন্টে অনেক কেমোথেরাপিউটিক এজেন্ট ব্যবহার করা হয়, যেমন ট্যাক্সল, সিসপ্ল্যাটিন। এগুলো সবই হচ্ছে, আমরা পরবর্তীকালে পড়ব, হেটেরোসাইক্লিক কেমিস্ট্রির একটা অংশ আছে যেখানে বিভিন্ন কোঅর্ডিনেশন কম্পাউন্ড ব্যবহার করা হয়। মানে এমন একটি কম্পাউন্ড, এমন একটি দ্রব্য যার দুটো অংশ আছে, একটি মেটালিক বা ধাতু অংশ আছে এবং একটি অর্গ্যানিক বা জৈব অংশ আছে, এবং এই জৈব অংশটি ধাতু অংশটির সঙ্গে কোঅর্ডিনেট করা। কোঅর্ডিনেশন বন্ডস কি আমরা পড়ব পরবর্তীকালে, এবং এই কোঅর্ডিনেশন বন্ডের মাধ্যমে এই কম্পাউন্ডগুলি তৈরি করা হয়। যেমন সিসপ্ল্যাটিনে নামটাতেই পরিষ্কার লেখা আছে প্ল্যাটিনাম +2 আয়নটির সঙ্গে কোঅর্ডিনেশন করা। এছাড়া আরও অন্য রকমের অ্যান্টি ক্যান্সার ড্রাগস হয়, যেমন ডক্সোরুবিসিন, যেমন ডনোমাইসিন। এইডসের ট্রিটমেন্টে একটি খুব এফেক্টিভ ড্রাগ আছে যার নাম অ্যাজিডোথাইমিডিন বা এজেডটি।
এগুলো সবই ল্যাবরেটরিতে বিভিন্ন কেমিক্যাল টেকনিক ব্যবহার করে বা রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে তৈরি করা হয়। পানীয় জল এর যে পিউরিফিকেশন, আমরা যে জল খাই সেটা নদী বা পুকুর থেকে যখন আসে আমাদের বাড়ি অবধি, তার মধ্যিখানে একটি বিশুদ্ধিকরণের প্রক্রিয়া চলে। সেই প্রক্রিয়ার মধ্যে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়, কিছু কিছু ক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয়, কিছু ক্ষেত্রে ওজোন ব্যবহার করা হয়। এই সবই এক একটি উদাহরণ মাত্র, যার মাধ্যমে আমরা রসায়নের ব্যবহার করা হয় চিকিৎসা বিজ্ঞানে এবং তার কিছু দৈনন্দিন জীবনের ব্যবহারের ক্ষেত্রে। পদার্থের প্রকৃতি বা নেচার অফ ম্যাটার। প্রথমে পদার্থ কি? যা যা ইন্দ্রিয় গ্রাহ্য, যার ভর আছে এবং যা কিছুটা স্থান দখল করে থাকে তাকে পদার্থ বলে। অর্থাৎ that which can be perceived by the senses, that which has mass and that which occupies volume can be called matter. সমস্ত সজীব বা নির্জীব বস্তুই পদার্থের সমবায়ে গঠিত। পদার্থের তার মানে আমাদের একটা শ্রেণীবিন্যাস করার দরকার, শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন করা দরকার। তো আমরা কিভাবে ক্লাসিফাই করব বা শ্রেণীবিন্যাস করব? আমরা দুভাবে করতে পারি, একটা ফিজিক্যালি, একটা কেমিক্যালি, বা একটা ভৌতভাবে, একটা রাসায়নিকভাবে। যদি আমি ফিজিক্যালি ক্লাসিফাই করি ম্যাটারকে, তিনটে স্টেট অফ ম্যাটারে আমরা ক্লাসিফাই করতে পারি। এছাড়া আরো স্টেট অফ ম্যাটার হয়, কিন্তু এই তিনটেই সব থেকে সাধারণত আমরা দেখতে পাই বা এনকাউন্টার করি। এই তিনটি সাধারণ উষ্ণতায় বা সাধারণত আমরা যা যা টেম্পারেচার এনকাউন্টার করি, সাধারণ উষ্ণতায় ভৌত অবস্থা অনুযায়ী পদার্থকে কঠিন, তরল ও গ্যাসীয় এই তিনটে ভাগে ভাগ করা যায়। কঠিন পদার্থের কণাসমূহ সুশৃঙ্খলভাবে ঘন সন্নিবিষ্ট থাকায় পরস্পরকে তীব্র বল দ্বারা আকর্ষণ করে, তাই কণাগুলির বিচরণ ক্ষমতা প্রায় নেই। মানে খুব পরিপাটিভাবে অ্যারেঞ্জ করা এবং ক্লোজলি প্যাকড বা ঘন সন্নিবিষ্ট থাকার ফলে কঠিন পদার্থের কণাগুলো একে অপরকে তীব্র বা স্ট্রং অ্যাট্রাকশন দ্বারা আকর্ষণ করে, তাই কণাগুলোর মধ্যে বিচরণ করার বা মুভ করার ফ্রম দেয়ার প্লেসেস এর ক্ষমতা প্রায় নেই। তরল পদার্থের কণাগুলিও মোটামুটিভাবে পরস্পরের কাছাকাছি থাকে, কিন্তু তাদের বিচরণ করার ক্ষমতা আছে। তরল পদার্থের মধ্যে এক একটি কণার মধ্যে এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা সলিড স্টেটের থেকে অনেকটা উইক, কিন্তু তা সত্ত্বেও তারা এক রকমের সন্নিবেশের মধ্যে আছে, যেটাকে আমরা ঘন সন্নিবেশ বলতে পারবো না, কিন্তু তারা বিচরণ করার ক্ষমতা রাখে। গ্যাসের পদার্থের কণাগুলি পরস্পরের থেকে বহু দূরে অবস্থান করে এবং তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন খুব কম, ফলত তারা প্রায় খুব সহজে এবং অত্যন্ত দ্রুত গতিতে বিচরণ করতে পারে
মানে the molecules or the particles of a gaseous distribution are free to move randomly and very fast. উষ্ণতা ও চাপের পরিবর্তনের মাধ্যমে পদার্থের তিনটি অবস্থার মধ্যে পারস্পরিক রূপান্তর ঘটে। যেমন কঠিন পদার্থকে তাপের প্রয়োগে তরল করা যায় এবং তরল পদার্থকে তাপের প্রয়োগে গ্যাসে পরিবর্তিত করা যায়, তেমনি গ্যাসকে শীতলীকরণ করে তরল পদার্থে আনা যায় এবং তরল পদার্থকে আরো শীতলীকরণ করে কঠিন পদার্থে আনা যায়। এর সব থেকে চোখের সামনে আমরা যে উদাহরণটি দেখতে পাই সেটা হচ্ছে জল। জলের কঠিন অবস্থাকে আমরা বরফ বলি, জলের তরল অবস্থাকে আমরা জল হিসাবে চিনি এবং জলের গ্যাসীয় অবস্থাকে আমরা বাষ্প হিসেবে চিনি। পদার্থের রাসায়নিক শ্রেণীবিন্যাসকে আমরা অন্যভাবে করতে পারি, বিভিন্নভাবে। তার বেশ কিছু ক্যাটেগরি আছে বা বেশ কিছু শ্রেণী আছে, যেমন মিশ্র পদার্থ এবং বিশুদ্ধ পদার্থ, মানে ইমপিওর সাবস্টেন্স এবং পিওর সাবস্টেন্স। মিশ্র পদার্থ বা ইমপিওর সাবস্টেন্সকে আমি দুভাগে ভাগ করতে পারি, সমসত্ব মিশ্রণ এবং অসমসত্ব মিশ্রণ। আর বিশুদ্ধ পদার্থকে আমরা দুভাগে ভাগ করতে পারি, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ বা এলিমেন্ট এন্ড কম্পাউন্ড। মিশ্র পদার্থে দুই বা ততোধিক বস্তুর কণাসমূহ পরস্পরের সঙ্গে যে কোনো অনুপাতে মিশ্রিত থাকে, যেমন বালি ও চিনির মিশ্রণ। এর মধ্যে দুটো ভাগ হয়, একটা সমসত্ব মিশ্রণ, একটা অসমসত্ব মিশ্রণ। সমসত্ব মিশ্রণ বা ট্রু সলিউশন যেমন চিনির দ্রবণ, পেট্রোল, বায়ু ইত্যাদি। বিভিন্ন অংশের গঠন ও ধর্ম একই থাকে সমসত্ব মিশ্রণে। এরূপ মিশ্রণের কণাগুলিকে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না, মানে বিভিন্ন হাই রেজলিউশন মাইক্রোস্কোপ হোক বা স্পেকট্রোস্কোপ হোক, আমরা দেখতে পাই যে গোটা মিশ্রণটি বা গোটা সলিউশনটির প্রত্যেকটি অংশ আইডেন্টিক্যালি ব্যবহার করে, মানে তাদের ব্যবহারে বা তাদের প্রক্রিয়ার কোনো পার্থক্য দেখা যায় না অংশ থেকে অংশ আমরা গেলে। কিন্তু অসমসত্ব মিশ্রণের ক্ষেত্রে বিভিন্ন অংশের গঠন ও ধর্ম একই হয় না। এরূপ মিশ্রণের কণাগুলিকে খালি চোখে বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা যায়, যেমন বালি এবং লোহা চুলের মিশ্রণ। কেন এটাকে অসমসত্ব মিশ্রণ বলা হচ্ছে? তার কারণটা হচ্ছে অতি সহজে এদেরকে আলাদা করে দেওয়া যায়, অতি সহজে। যেরকম বালি এবং লোহা চুলের মিশ্রণকে একটি ম্যাগনেটের সাহায্যেই আলাদা করে দেওয়া যায়। এ গেল মিশ্র পদার্থ। এর সমাধান হবে এরম ভাবে, প্রথম প্রশ্নের, দুধ একটি সমসত্ব মিশ্রণ। বায়ুকে সমসত্ব মিশ্রণ বলা যায়, কিন্তু কিছু কন্ডিশনসে, যেমন বিভিন্ন অল্টিটিউডে বা বিভিন্ন উচ্চতায় বায়ুর মধ্যে গঠনমূলক কিছু পার্থক্য দেখা যায়। যেমন আমরা এটা জানি যে পাহাড়ে বা যত উঁচুতে আমরা উঠবো তত বায়ুতে অক্সিজেনের পরিমাণ কমে। এর কারণটা আমরা পরবর্তী চ্যাপ্টারে আমরা বুঝতে পারবো, যে ভেপার ডেন্সিটি বলে একটি কনসেপ্ট আছে তার জন্য। ফলে বায়ুকে আমরা সমসত্ব মিশ্রণ হিসেবে ধরতে পারি যদি একই উচ্চতায় সমস্ত নিরীক্ষণগুলো করা হয়। পেট্রোল একটি সমসত্ব মিশ্রণ। পেট্রোলে অনেকগুলো বিভিন্ন রকমের হাইড্রোকার্বন থাকে। খাদ্য লবণ একটি কম্পাউন্ড যার নাম সোডিয়াম ক্লোরাইড, কিন্তু আমরা টেবিল সল্টে বা খাদ্য লবণের টেবিলে যে সল্টটা দেখতে পাই তার মধ্যে কিছু ইমপিউরিটিস থাকে, যেমন কপার সালফাইড, যেমন অন্যান্য অনেকগুলো ইমপিউরিটিস হয়, যার ফলে আমরা খাদ্য লবণকে অনেক সময় হাইগ্রোস্কোপিক বলে থাকি। মানে সোডিয়াম ক্লোরাইড সাধারণত জল অ্যাবজর্ব করে না, কিন্তু ওই ইমপিউরিটিগুলোর জন্য সে অ্যাবজর্ব করে থাকে, ফলে খাদ্য লবণকে আমরা সমসত্ব মিশ্রণ বলতে পারি। গ্রাফাইট একটি কার্বনের অ্যালোট্রোপ। গ্রাফাইট পুরোটাই কার্বন দ্বারা তৈরি, ফলে এটাকে একটি আমরা মৌল হিসেবে ধরতে পারি। বিশুদ্ধ পদার্থ তো বটেই, মৌল। কলের জল বিশুদ্ধ পদার্থ নয়, তার কারণ তার মধ্যে বিভিন্ন রকমের জিনিসপত্র থাকে, যেমন
কলের জলকে বিশুদ্ধীকরণ করতে গিয়ে তাকে ক্লোরিনেট করা হয়, ফলে ডিজলভড ক্লোরাইডস থাকে, কিন্তু এটি একটি ট্রু সলিউশন বা সমসত্ব মিশ্রণ, কারণ এটাকে আলাদা করতে গেলে আমাদেরকে কিছু রাসায়নিক পদ্ধতি ব্যবহার করতে হবে। ধোঁয়া একটি কলয়েড, দুধের মতনই। দুধ একটি ট্রু সলিউশন নয়, দুধ হচ্ছে একটি ইমালশন এবং সাসপেনশন দুটোই কলয়েডের দুটো প্রকার। ফলে দুধকে আমরা যদি সমসত্ব মিশ্রণ ধরি তবে লিখতে হবে পাশে যে এটি একটা ইমালশন অফ ফ্যাট এবং এর মধ্যে একটি ট্রু সলিউশন অংশ আছে, যেটা হচ্ছে ল্যাকটোজ এবং ক্যালসিয়াম ল্যাকটেটের সলিউশন ইন ওয়াটার দুধের ক্ষেত্রে। ধোঁয়ার ক্ষেত্রে সেটা হবে হচ্ছে সাসপেনশন অফ ডাস্ট অ্যান্ড পার্টিকেলস ইন এয়ার। ফলে ধোঁয়াটিকেও একটা সমসত্ব মিশ্রণ বলতে পারি, কিন্তু কোনো মতেই বিশুদ্ধ পদার্থ নয়। শুষ্ক বরফ ড্রাই আইস, শুষ্ক বরফ কার্বন ডাইঅক্সাইডের সলিড ফর্ম, ফলে এটি একটি যৌগ, কার্বন এবং অক্সিজেনের একটি যৌগ। কোল্ড ড্রিঙ্কস হচ্ছে একটা সলিউশন কার্বনেটেড ওয়াটার এবং কয়েকটা ফ্লেভারিং এজেন্টের, ফলে কার্বন ডাইঅক্সাইড জলে গুলে কার্বনিক অ্যাসিড H2CO3 হয়ে আছে, আর অন্যান্য ফ্লেভারিং এজেন্টও আছে, ফলে এটাও একটি ট্রু সলিউশন। বারুদ হচ্ছে একটা মিক্সচার, মানে অসমসত্ব মিশ্রণ। তার কারণটা হচ্ছে যে বারুদ এর যে বিভিন্ন অংশ আছে, পটাশিয়াম নাইট্রেট হোক, সালফার হোক, এগুলিকে আলাদা করা যায় খুব সহজে, যেটা দ্বিতীয় প্রশ্নের উত্তর। সেটা হচ্ছে যে বারুদের একটি নমুনা থেকে উপাদানগুলি কিভাবে পৃথক করবে। পটাশিয়াম নাইট্রেট জলে সলিউবল, সালফার জলে সলিউবল নয়, ফলে জলে গুললে ওয়াটার সলিউবল অংশটি বেরিয়ে আসবে এবং সেটিকে পরবর্তীকালে ইভাপোরেশন করে আইসোলেট করা যাবে। আচ্ছা, 3, নেশা করার জন্য ব্যবহৃত হয় এরূপ দুটি ড্রাগের নাম। একটি হচ্ছে কোকেন এবং আরেকটি হচ্ছে মরফিন। এই মরফিন বলছি, হেরোইন। কোকেন এবং হেরোইন। একটা সময় ছিল যখন মরফিনের যেহেতু ব্যথা নিবারক কিছু ক্ষমতা আছে, তাই মরফিন ব্যবহার করা হতো নেশা করতে, কিন্তু তার পরবর্তীকালে তার মরফিনের মানে হাসপাতালে ব্যবহারটা অত্যন্ত স্ট্রিক্টলি লিমিটেড হয়ে যায় এবং অন্যান্য ব্যথা নিবারক ওষুধ ব্যবহার করা শুরু হয়, যার ফলে কমার্শিয়ালি এটার অ্যাভেলেবিলিটি কমে যায়। কিন্তু কোকেন এবং হেরোইন দুটোই ভীষণ মারণ নেশা করার ড্রাগ এবং পৃথিবী জুড়ে বিভিন্ন ল এনফোর্সমেন্ট এজেন্সি, বিভিন্ন দেশের আইনি ব্যবস্থা খুব কঠোরভাবে শাস্তি দেয় কোকেন এবং হেরোইনের পজেশন থাকলে। বায়ুকে কখনো কখনো অসমসত্ব মিশ্রণ রূপে গণ্য করা হয়। তার কারণটা হচ্ছে যে বায়ুর যে গঠনটা, তার যে ইউনিফর্মিটি, এই যে 78% নাইট্রোজেন, 21% অক্সিজেন, 1% আর্গন এবং বাকি কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ইত্যাদি অনেকগুলো গ্যাসের মিশ্রণ, এই যে কম্পোজিশনটা, এটা একটা স্ট্যান্ডার্ড সেট অফ কন্ডিশনসে, মানে অ্যাট সি লেভেল, at 1 atmospheric pressure, at standard temperature, এই তিনটে কন্ডিশনে। এবার এর অন্যথা হলে, এই তিনটে কন্ডিশনের মধ্যে অন্যথা হলে, মানে অল্টিটিউড বেড়ে গেলে বা সমুদ্রতট থেকে উচ্চতা যদি আপেক্ষিক উচ্চতা বেড়ে যায়, তখন আমরা দেখব আস্তে আস্তে যে হাওয়ায় অক্সিজেনের পরিমাণ কমছে, যার জন্য পাহাড়ের চূড়ায় অক্সিজেনের অভাব ঘটে এবং শ্বাসকষ্ট হয় যারা মাউন্টেনিয়ারিং করে তাদের। এছাড়া টেম্পারেচার এবং প্রেশারেরও একটা ভূমিকা আছে। কারণটা হচ্ছে যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্রেশার দিলে অতি সহজে হাওয়ার কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় কম্পোনেন্টটা লিকুইফাই করে এবং সলিডিফাই করে দেয়, ড্রাই আইস হয়ে যায়, যেটা ড্রাই আইস ম্যানুফ্যাকচার করার পদ্ধতি। এই গেল এই 5টা প্রশ্নের উত্তর। বিশুদ্ধ পদার্থগুলির নির্দিষ্ট সংযুতি আছে। এগুলিকে মৌলিক পদার্থ বা এলিমেন্ট ও যৌগিক পদার্থ বা কম্পাউন্ড, এই দুই শ্রেণীতে ভাগ করা হয়। মৌলিক পদার্থগুলি বা এলিমেন্টগুলিকে পরমাণু, অ্যাটম বা অণু
মলিকিউল দিয়ে গঠিত, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, নাইট্রোজেন, সোডিয়াম ইত্যাদি মৌলিক পদার্থ। যে কটি মৌলিক পদার্থ আজ অব্দি আবিষ্কৃত সে সবকটিকে একটি তালিকায় অ্যারেঞ্জ করা হয়। এই তালিকাটাকে পিরিয়ডিক টেবিল বলা হয়। সোডিয়াম, পটাশিয়াম ইত্যাদি ধাতব মৌলগুলিতে স্বাধীন সত্তা বিশিষ্ট যে ক্ষুদ্রতম কণাগুলি থাকে সেগুলি হলো পরমাণু। আবার হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন ইত্যাদি গ্যাসীয় মৌলগুলিতে স্বাধীন সত্তা বিশিষ্ট যে ক্ষুদ্রতম কণাগুলি থাকে সেগুলি হলো অণু। ভিন্ন ভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু একটি সুনির্দিষ্ট অনুপাতে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যৌগিক পদার্থের অণু গঠন করে। দুটি অক্সিজেন পরমাণু ও একটি কার্বন পরমাণুর সমন্বয়ে একটি কার্বন ডাই অক্সাইড মলিকিউল তৈরি হয়। অনুরূপে একটি জলের অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু থাকে। যৌগিক পদার্থের ধর্ম উপাদান মৌলগুলির ধর্মের থেকে সম্পূর্ণ আলাদা হয়। যেরকম জল এর একটি অণুতে দুটি হাইড্রোজেনের পরমাণু এবং একটি অক্সিজেনের পরমাণু থাকে, কিন্তু হাইড্রোজেন পরমাণুর যে কেমিক্যাল প্রপার্টি এবং অক্সিজেন পরমাণুর যে কেমিক্যাল প্রপার্টি, জলের অণুটির কেমিক্যাল প্রপার্টি কিন্তু তা থেকে সম্পূর্ণ আলাদা। যৌগিক পদার্থের উপাদান মৌলগুলিকে কেবলমাত্র রাসায়নিক প্রক্রিয়ার সাহায্যে পৃথক করা যায়। মানে যে অণুগুলি গঠিত হয়েছে বিভিন্ন এলিমেন্টের পরমাণুর কম্বিনেশনের ফলে, তাকে আলাদা করার একমাত্র পদ্ধতি রাসায়নিক। রাসায়নিক সংযোগ সূত্রাবলী বা লজ অফ কেমিক্যাল কম্বিনেশন, এর মধ্যে প্রথম ল বা সূত্র হলো ভরের নিত্যতা সূত্র বা ল অফ কনজারভেশন অফ মাস। 1774 সালে একজন ফরাসি বিজ্ঞানী অ্যান্টোয়ান ল্যাভয়েজিয়ার প্রথমবার এই সূত্রটি বলেন যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মোট ভরের সঙ্গে বিক্রিয়াজাত পদার্থের মোট ভর সমান হয়। ধরা যাক এ ও বি দুটি পদার্থ পরস্পর বিক্রিয়ায় ঘটিয়ে অপর দুটি পদার্থ সি ও ডি উৎপন্ন করে। ভরক্রিয়ার সূত্রানুযায়ী এ ও বি এর সম্মিলিত ভরের সঙ্গে সি ও ডি এর সম্মিলিত ভর সমান হবে। এর উদাহরণ হিসেবে আমরা এটা বলতে পারি যে যদি দুটি পৃথক পাত্রে NaCl বা সোডিয়াম ক্লোরাইড ও AgNO3 বা সিলভার নাইট্রেট এর দ্রবণ নিয়ে পাত্রসহ দ্রবণগুলির সম্মিলিত ভর পরিমাপ করা হলো। এরপর পাত্রের দ্রবণ দুটিকে মিশ্রিত করলে NaCl ও AgNO3 এর মধ্যে বিক্রিয়া ঘটে, ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন, এবং AgCl প্রেসিপিটেট বা অধক্ষেপ ও NaNO3 উৎপন্ন হয়। এই অবস্থায় দুটি পাত্র সহ উক্ত মিশ্রণের সম্মিলিত ভর পরিমাপ করলে দেখা যাবে যে এই ভর পূর্বের ভরের সমান, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে পদার্থের মোট ভর অপরিবর্তিত থাকে। 1925 সালে আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ অনুযায়ী শক্তি ও ভর পরস্পর সমতুল্য। এই আবিষ্কারটি করা হয় নিউক্লিয়ার ফিশন এর যে কেমিক্যাল রিঅ্যাকশনটি, সেই কেমিক্যাল রিঅ্যাকশনটির ফলে যে প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয় তার ব্যাখ্যা খুঁজে পাওয়া যাচ্ছিল। এরকম অবস্থায় আইনস্টাইন হিসেব করে দেখান যে পরিমাণ অতিরিক্ত শক্তি উৎপন্ন হয়েছে তা E is equal to mc স্কোয়ার। এই ফর্মুলা অনুযায়ী যে মাস ডিফেক্ট হয়েছে বিক্রিয়ার মধ্যে সেই মাস ডিফেক্ট হচ্ছে এই m, এবং c হচ্ছে আলোর গতিবেগ যা কনস্ট্যান্ট। তো E is equal to mc স্কোয়ার এই সূত্রে বসালে কনজারভেশন অফ মাস অ্যান্ড এনার্জি এই এক্সটেনশনটা তৈরি হয় আগের সূত্রটাতে, যে ভরের নিত্যতা সূত্রের এটি একটি এক্সটেনশন হয়, যে একই বিক্রিয়ার সময়, বিক্রিয়ার আগে এবং পরে বিক্রিয়ক পদার্থের
মোট ভর এবং শক্তি বিক্রিয়াজাত সমস্ত পদার্থের ভর এবং শক্তির তুলনা সমান। স্থিরানুপাত সূত্র বা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনস এর প্রবর্তক ফরাসি বিজ্ঞানী প্রুস্ট 1799। যে কোনো নির্দিষ্ট যৌগকে যে উৎস থেকে সংগ্রহ করা হোক না কেন বা যেভাবেই তৈরি করা হোক না কেন, যৌগটি কতকগুলি নির্দিষ্ট মৌলের সমন্বয়ে গঠিত হয় এবং যৌগটিতে উপাদান মৌলগুলির ভরের অনুপাত সর্বদা স্থির থাকে। ধরা যাক এবি একটি যৌগ যা দুটি ভিন্ন পদ্ধতিতে তৈরি করা হয়েছে। একটি পদ্ধতিতে এক্স গ্রাম এ এর সঙ্গে ওয়াই গ্রাম বি যুক্ত হয় এবং অপর পদ্ধতিতে এম গ্রাম এ এর সঙ্গে এন গ্রাম বি যুক্ত হয়। প্রথম এবং দ্বিতীয় পদ্ধতিতে প্রাপ্ত এবি যৌগে এ ও বি এর ভরের অনুপাত যথাক্রমে x:y এবং m:n। স্থিরানুপাত সূত্রানুসারে x:y is equal to m:n অথবা x/y is equal to m/n। এই উদাহরণ হিসাবে যদি আমরা জলকে ধরি, জল একটি যৌগিক পদার্থ যা হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত। যে কোনো উৎস থেকে বিশুদ্ধ জল সংগ্রহ করে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে সব উৎস থেকে প্রাপ্ত জল হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত এবং প্রত্যেক ক্ষেত্রেই হাইড্রোজেন ও অক্সিজেনের ভর এর অনুপাত 1:8। আবার জলকে বিভিন্ন পদ্ধতিতে প্রস্তুত করা যায়, যেমন হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস মিশ্রণে তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি করলে জল উৎপন্ন হয়, অথবা উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে জল উৎপন্ন হয়। যে পদ্ধতিতেই জল উৎপন্ন করা হোক না কেন, সব ক্ষেত্রেই উৎপন্ন জলে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত হয় 1:8। অন্যদিকে আমরা যদি এভাবে দেখি যে আমরা একটি জলের অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা এবং অক্সিজেন পরমাণুর সংখ্যা এর রেশিও হচ্ছে 2:1। সর্বদা জলের সমস্ত কম্পোজিশনে এই রেশিওটি 2:1ই থাকবে। কিন্তু স্থিরানুপাত সূত্রের বিপরীত বিবৃতিটি হলো দুই বা ততোধিক নির্দিষ্ট মৌল নির্দিষ্ট ভরের অনুপাতে যুক্ত হয়ে সর্বদা একটি নির্দিষ্ট যৌগ উৎপন্ন করে। অন্যভাবে বলা যায়, দুটি ভিন্ন যৌগে যদি উপাদান মৌলগুলি এবং মৌলগুলির ভরের অনুপাত একই হয় তাহলে যৌগ দুটি অভিন্ন হবে। কিন্তু স্থিরানুপাত সূত্রের এই বিপরীত বিবৃতিটি সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। আইসোমেরিক ও পলিমেরিক জৈব যৌগগুলির ক্ষেত্রে এই বিপরীত বিবৃতিটি খাটে না। যেমন ইথাইল অ্যালকোহল C2H5OH, যেখানে রেশিও অফ কার্বন টু হাইড্রোজেন টু অক্সিজেন হচ্ছে 2:6:1, ও ডাইমিথাইল ইথার CH3OCH3, যেখানে রেশিও অফ কার্বন টু হাইড্রোজেন টু অক্সিজেন হচ্ছে 2:6:1, উভয়ের আণবিক সংকেত C2H6O, আণবিক সংকেত বা মলিকিউলার ফর্মুলা। উভয় যৌগেই উপাদান মৌলগুলি CHO অভিন্ন এবং উপাদান মৌলগুলির ভরের অনুপাত একই, কিন্তু বাস্তবে এরা পৃথক ধর্মবিশিষ্ট সম্পূর্ণ আলাদা যৌগ। আবার অ্যাসিটিলিন C2H2 এর পলিমারাইজেশনে বেনজিন C6H6 তৈরি হয়। এক্ষেত্রে যৌগ দুটিতে C এবং H এর ভরের অনুপাত অভিন্ন, কিন্তু যৌগ দুটির ধর্ম সম্পূর্ণ আলাদা। আসলে স্থিরানুপাত সূত্রের সীমাবদ্ধতা এইখানেই যে স্থিরানুপাত সূত্রের
উল্লেখযোগ্য ব্যতিক্রম পরিলক্ষিত হয় সমস্থানিক আইসোটোপ আবিষ্কারের পর। যেমন প্রকৃতিতে অক্সিজেনের 3টি সমস্থানিক আইসোটোপ বিদ্যমান: অক্সিজেন অ্যাটম যার মাস নাম্বার 16, অক্সিজেন যার মাস নাম্বার 17 এবং অক্সিজেন যার মাস নাম্বার 18। বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত জলে যদি এই সমস্থানিকগুলির সংযুতির তারতম্য ঘটে, তাহলে জলের মধ্যে উপাদান মৌল হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাতের তারতম্য ঘটবে, যদিও সংখ্যার অনুপাতের তারতম্য ঘটবে না। যেসব যৌগের সংযুতি পরিবর্তনশীল, অর্থাৎ অণুর সংগঠক পরমাণুগুলির সংখ্যা সর্বদা স্থির নয়, তাদের ক্ষেত্রে স্থিরানুপাত সূত্র প্রযোজ্য হয় না। যেমন কিউপ্রাস সালফাইড যৌগের সংযুতি কপার ইস টু সালফার 1.7:1 থেকে 2:1 হতে পারে। টাইটেনিয়াম অক্সাইডের সংযুতি টাইটেনিয়াম ইস টু অক্সিজেন 0.75:1 থেকে 0.69:1 হতে পারে। এই যৌগগুলিকে নন স্টয়চিওমেট্রিক কম্পাউন্ড বা নন স্টয়চিওমেট্রিক যৌগ বলা হয়। গুণানুপাত সূত্র বা ল অফ মাল্টিপল প্রপোর্শনস 1803 সালে ড্যালটনের আবিষ্কার করা। এই সূত্র অনুযায়ী দুটি মৌলের রাসায়নিক সংযোগে যখন দুই বা ততোধিক যৌগ উৎপন্ন হয়, তখন একটি মৌলের নির্দিষ্ট ভরের সঙ্গে অপর মৌলটির যে ভিন্ন ভিন্ন ভর যুক্ত হয়, সেই ভরগুলির মধ্যে একটি সরল অনুপাত বর্তমান থাকে। সরল অনুপাত বলতে ছোট পূর্ণ সংখ্যার অনুপাত বোঝায়, যেমন 1:3 বা 1:2 বা 1:3:4 ইত্যাদি।
এর উদাহরণ হিসেবে আমরা যদি দেখি যে কার্বন ও হাইড্রোজেনের রাসায়নিক সংযোগে C2H6 উৎপাদনে 24 ভাগ ভরের কার্বনের সঙ্গে 6 ভাগ ভরের হাইড্রোজেন যুক্ত হয়। C2H4 উৎপাদনে 24 ভাগ ভরের কার্বনের সঙ্গে 4 ভাগ ভরের হাইড্রোজেন যুক্ত হয় এবং C2H2 উৎপাদনে 24 ভাগ ভরের কার্বনের সঙ্গে 2 ভাগ ভরের হাইড্রোজেন যুক্ত হয়। সুতরাং ওই তিনটি যৌগ উৎপাদনে নির্দিষ্ট ভরের 24 ভাগ কার্বনের সঙ্গে যে ভিন্ন ভিন্ন ভরের হাইড্রোজেন যুক্ত হয় তাদের অনুপাত 6:4:2, that is equal to 3:2:1। এটি পূর্ণ সংখ্যার সরল অনুপাত। এর আরেকটি উদাহরণ হিসাবে আমরা যদি নাইট্রোজেনের অক্সাইডগুলিকে দেখি, যেখানে নাইট্রিক অক্সাইড NO, নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড N2O3, N2O4 এবং N2O5 নাইট্রোজেন পেন্টঅক্সাইড, এখানে নাইট্রোজেনের এক ভাগের সঙ্গে অক্সিজেনের যে কটা ভাগ সেগুলি বের করে নেওয়া যায় এবং এদের রেশিওটি হচ্ছে রিজলভ করা যায় একটি সরল অনুপাতে, যা হলো 2:1:4:3:5। গুণানুপাত সূত্রের ব্যতিক্রম হয়, যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, যা একটি সরল হাইড্রোকার্বন বা সিম্পল হাইড্রোকার্বনের হোমোলোগাস সিরিজ। এই হোমোলোগাস সিরিজে 12 ভাগ ভরের কার্বনের সঙ্গে যে বিভিন্ন ভিন্ন ভরের হাইড্রোজেন যুক্ত হয় তাদের অনুপাত 4:3:2.67:2.5। এটি পূর্ণ সংখ্যার সরল অনুপাত নয়, ফলে এটিকে গুণানুপাত সূত্র বা ল অফ মাল্টিপল প্রপোর্শনস এর একটি ব্যতিক্রম হিসাবে ধরা যেতে পারে।
মিথনুপাত সূত্র বা ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শনস এর প্রবর্তক বিজ্ঞানী রিক্টার 1792 সালে। ভিন্ন ভিন্ন ভরের দুই বা ততোধিক মৌল নির্দিষ্ট ভরের অপর একটি মৌলের সঙ্গে পৃথক পৃথক ভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করলে প্রথমোক্ত মৌলগুলি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ গঠন করার সময় ঠিক ওই সব ভরে বা ভরগুলির সরল গণিতকে বা উপগণিতকে পরস্পরের সঙ্গে যুক্ত হবে। এর ব্যাখ্যা, ধরা যাক এ ভাগ ভরের এ মৌল এবং বি ভাগ ভরের বি মৌল পৃথকভাবে এম ভাগ ভরের সি মৌলের সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে এক্স ও ওয়াই যৌগ উৎপন্ন করে। সুতরাং সি মৌলের এম ভাগ ভরের সঙ্গে যুক্ত এ ও বি মৌলের ভরের অনুপাত A:B। এখন যদি এ ও বি মৌল দুটি পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে যৌগ গঠন করে, তাহলে উৎপন্ন যৌগে মৌলদ্বয়ের ভরের অনুপাত হবে A:B অথবা XA:YB, যেখানে x এবং y দুটোই সরল পূর্ণসংখ্যা। এর উদাহরণ হিসেবে আমরা যদি একটা দেখি যে কার্বন ও অক্সিজেন পৃথক পৃথকভাবে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে মিথেন CH4 ও জল H2O উৎপন্ন করে। মিথেনে 4 ভাগ ভরের হাইড্রোজেনের সঙ্গে 12 ভাগ ভরের কার্বন, অর্থাৎ 1 ভাগ ভরের হাইড্রোজেনের সঙ্গে 3 ভাগ ভরের কার্বন যুক্ত থাকে। অপরদিকে জলে 2 ভাগ ভরের হাইড্রোজেনের সঙ্গে 16 ভাগ ভরের অক্সিজেন বা 1 ভাগ ভরের হাইড্রোজেনের সঙ্গে 8 ভাগ ভরের অক্সিজেন যুক্ত থাকে। সুতরাং 1 ভাগ ভরের হাইড্রোজেনের সঙ্গে পৃথক পৃথকভাবে 3 ভাগ ভরের কার্বন ও 8 ভাগ ভরের অক্সিজেন যুক্ত হয়। কাজেই মিথনুপাত সূত্র অনুসারে কার্বন ও অক্সিজেন পরস্পর রাসায়নিকভাবে যুক্ত হলে উৎপন্ন যৌগে ওই দুই মৌলের ভরের অনুপাত হবে 3:8 বা এর কোনো সরল গুণিতক বা উপগুণিতক। প্রকৃতপক্ষে কার্বন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত কার্বন ডাই অক্সাইড যৌগে উপাদান মৌল দুটির ভরের অনুপাত হচ্ছে কার্বন:অক্সিজেন, বা যার ওজনের রেশিওটা হয় হচ্ছে 12:32 বা 3:8। এই ফলাফল মিথনুপাত সূত্রের সম্মত। অনুরূপে কার্বন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত কার্বন মনোক্সাইড যৌগে C:O is equal to 12:16, that is 6:8, that is 2:3:8। এই অনুপাতটি 3:8 অনুপাতেরই একটি সিম্পল মাল্টিপল বা সরল গুণিতক। কাজেই এই ফলাফল মিথনুপাত সূত্র সম্মত।
গেলুসাকের গ্যাস আয়তন সূত্র। গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি সমচাপ ও উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে এবং বিক্রিয়াজাত পদার্থ গ্যাসীয় হলে সমচাপ ও উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের আয়তনও বিক্রিয়কগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। গ্যাসের আয়তন চাপ ও উষ্ণতার উপর নির্ভরশীল, তাই গ্যাসীয় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আয়তন তুলনা করার সময় চাপ ও উষ্ণতা সবসময় একই রাখা হয়। এর উদাহরণ হিসেবে যদি আমরা এটা দেখি যে পরীক্ষায় দেখা যাক সমচাপ ও উষ্ণতায় 2 আয়তন হাইড্রোজেন ও 1 আয়তন অক্সিজেন গ্যাসের পারস্পরিক বিক্রিয়ায় সর্বদা 2 আয়তন স্টিম উৎপন্ন হয়। সুতরাং এই বিক্রিয়ায় সমচাপ ও উষ্ণতায় বিক্রিয়ক গ্যাসগুলি হাইড্রোজেন অক্সিজেন ও বিক্রিয়াজাত স্টিমের H2O আয়তনের অনুপাত 2:1:2। এটি একটি সরল অনুপাত। গেলুস্যাকের গ্যাস আয়তন সূত্রের বৈশিষ্ট্য হল প্রথম যে অন্যান্য রাসায়নিক সংযোগ সূত্র ভর সংক্রান্ত, এই সূত্রটি সমচাপ ও উষ্ণতায় গ্যাসীয় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের আয়তন সংক্রান্ত, এবং 2 ডাল্টনের পরমাণুবাদের সাহায্যে এই সূত্রটি ব্যাখ্যা করা যায় না।